তারপর আমরা দেখব স্থানাঙ্কর জ্যামিতি, যে ফর্মুলাগুলো রয়েছে প্রত্যেকটি। তো এটা আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, তাই আমি ওই ভিডিওটা এখানেই চালিয়ে দেব। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, যে আমি এমন বলবো না যে অন্য একটা ভিডিও দেখে নাও, এই ভিডিওতেই আমি এটা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন করে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। তারপর আমরা দেখে নিই, এটা দেখার পরে নেক্সট টপিকে যাব। ওকে, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, অর্থাৎ স্থানাঙ্কর জ্যামিতি। তো স্থানাঙ্কর জ্যামিতির যে ইন্ট্রোডাকশন টপিকটা রয়েছে সেটাই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো এই যে প্রত্যেকটা ফর্মুলা রয়েছে সে প্রত্যেকটা ফর্মুলাই আমরা তৈরি করব খুব সহজেই। আশা করি একবার যদি তোমরা দেখে নাও তারপর আর দ্বিতীয়বার দেখতেই হবে না তোমাদের। আমি কিছু ট্রিকের মাধ্যমে প্রত্যেকটা ফর্মুলা কিভাবে তোমরা মনে রাখবে সেটা বলে দেব, ঠিক আছে? তো দেখি আমরা প্রত্যেকটা ফর্মুলাকে। তো প্রথম বলেছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলাটা কি হবে। তো দেখো, একটা বিন্দু ধরে নিই আমরা, এটা অপর বিন্দুটা হলো এটা। তো এই বিন্দুর স্থানাঙ্ক হবে x1, y1, আর এটার স্থানাঙ্ক হবে x2, y2। ওকে, তো এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দূরত্ব বের করার ফর্মুলাটা হচ্ছে √ওভার অফ লিখবে, ঠিক আছে? তারপর কি করবে তোমরা, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করবে, ঠিক আছে? অর্থাৎ x2 মাইনাস x1 এর কি করবে, হোল স্কোয়ার করবে, প্লাস দিয়ে দেবে। তারপর কি হবে বলো, তারপর অবশ্যই y2 মাইনাস y1 হবে। তো আমি এখানে y2 লিখেছি, এখানে 1 হবে, y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার হবে, আর সঙ্গে কি হবে, একক। তো দেখো, খুব ইজিলি আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব বের করার ফর্মুলা তৈরি করে নিয়েছি। তো তারপর দেখবো আমরা বিভাজনের ফর্মুলাটা, ঠিক আছে, সূত্রটা। তো বিভাজনের সূত্রটা হচ্ছে, ধরো একটা পয়েন্ট রয়েছে এটা, ঠিক আছে, আর একটা পয়েন্ট রয়েছে এটা স্থানাঙ্ক x1, y1, আর এটা স্থানাঙ্ক x2, y2। ওকে, তো দুটো বিন্দুকে আমরা সংযুক্ত করলাম একটা সরল রেখার মাধ্যমে। তারপর এখানে বিভাজন করতে হবে, মানে এই সরল রেখাকে দুটো ভাগে ভাগ করতে হবে। তো ধরে নাও তুমি এই জায়গাতে একটা কাট লাগালাম, ভাগ করলাম। কি অনুপাতে ভাগ করলাম এটাকে, m1:m2 অনুপাতে। ওকে, কি অনুপাতে ভাগ করলাম, m1:m2 অনুপাতে। তো এখন দেখো, আমাদের বলেছে কি এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে, যে বিন্দুতে এটা ভাগ হয়েছে দুটো পার্টে, সেই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। তো একদমই সোজা। হ্যাঁ, দেখো কি হবে ফর্মুলাটা হবে, তোমরা সবাই কি করবে, m1 লিখবে প্লাস m2 লিখবে, অনুরূপভাবে নিচেও m1 প্লাস m2 লিখবে, কমা, এগেইন m1 প্লাস m2 লিখবে, তারপর m1 প্লাস m2 লিখবে। লিখতে পারবে সবাই? এভাবে তো সবাই মনে রাখতে পারবে। তো সবটির মধ্যে প্রথমে আমি m1 প্লাস m2, নিচেও m1 প্লাস m2, ও পাশেও লিখেছি। এখন কি করবে দেখো, এখানে x2 বসাবে আর এখানে x1 বসাবে। ওকে, খুব ইজি না? এখানে y2 বসাবে, এখানে y1 বসাবে। এই দেখো, তোমাদের ফর্মুলা কমপ্লিট হয়ে গিয়েছে। কি হবে, x2 m1 প্লাস x1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, y2 m1 প্লাস y1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এইভাবে যদি পড়তে তাহলে হয়তো ফর্মুলাটা একটু টাফ লাগতো, কিন্তু আমি যেভাবে বলেছি তোমরা যদি সেভাবে ট্রাই করো, আশা করি না তোমাদের কোনো প্রবলেম আসবে করে। এটাকে মনেও রাখতে হবে না, জাস্ট সিকোয়েন্সটা একবার দেখে নাও তাহলেই চলে আসবে। ওকে, তো নেক্সট দেখবো আমরা দুটো বিন্দুর মধ্যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা। তো এ দেখো, এ একটা বিন্দু, সে x1, y1, ঠিক আছে। আরেকটা বিন্দু দেখো x2, y2। তো এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, অর্থাৎ একদম মিডিলে থাকবে। তোমরা সবাই জানো এখানে কাট করার অর্থে এই যে বাহুটা এবং এই বাহুটা দুটো সমান খণ্ডে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এই বিন্দুটার স্থানাঙ্কটা কি হবে? তো এই বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা হবে আমাদের x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ওকে, তো এটা হলো মধ্যবিন্দু বের করার ফর্মুলা, একদমই ইজি।
এক্স এরটার সাথে এক্স এরটা প্লাস হবে, ডিভাইডেড বাই 2 করবে, ওয়াই এরটার সাথে ওয়াই এরটা প্লাস করবে, ডিভাইডেড বাই 2 করবে। আগে পিছে করলেও কোনো প্রবলেম নেই, আনসার ঠিকই আসবে। ওকে, তারপর আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি বেসিক্যালি কিভাবে আমরা বের করি, হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, কিন্তু এক্ষেত্রে স্থানাঙ্কর দিয়ে বের করতে হবে। তো এটা দেখে নাও কিভাবে হয়, এটারও একটা ট্রিক রয়েছে, খুব ইজিলি আমরা বের করব ফর্মুলাটা। তো দেখো x1 লিখলাম, x2 x1 y1 x2 y2 x3 আর কি লিখলাম y3। ওকে, তো এখন এটার ক্ষেত্রফল অর্থাৎ এই যে ভিতরের জায়গাটা সম্পূর্ণটা বের করতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে প্রথমে কি লিখবে, হাফ লিখতে হবে, তারপর x1 লিখো, একটা ব্র্যাকেট রেখে দাও, প্লাস x2 লিখো, তারপর একটা ব্র্যাকেট রেখে দাও, প্লাস x3 লিখো, তারপর একটা ব্র্যাকেট রেখে দাও, বাস। ওকে, বুঝতে পেরেছো? প্রথম x1 লিখবে, প্লাস x2 লিখবে, প্লাস x3 লিখে ব্র্যাকেট ব্র্যাকেট ব্ল্যাঙ্ক রেখে দিলাম আমি। ওকে, এখন দেখো y2 থেকে স্টার্ট হবে, y2 এর পর কি আসে, y2 এর পর y3 আসে, তো মাইনাস y3 লিখবো, তারপর যেটা থেকে শেষ হয়েছে এটাকে আবার লিখতে হবে, y3 লিখলাম। ওকে, তো y3 এর পর কি আসে, y3 এর পর y4, কিন্তু y4 তো আমাদের এখানে নেই, তো y3 এর পর আবার চলে যেতে হবে আমাদের y1 এ। ওকে, তো কি লিখবো আমি, y1। ওকে, তারপর কি করতে হবে, যেটাতে শেষ হয়েছে এটাকে আবার লিখতে হবে y1, তারপর কি আসবে y1 এর পর, তোমরাই বলো, y1 এর পর y2 আসবে। দেখো খুব ইজিলি এত বড় একটা ফর্মুলা আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো এইভাবে যদি করো তোমরা তো একদম ইজিলি হয়ে যাবে, আর আশা করি না কোনো সময় তোমাদের ভুল হবে ফর্মুলাটা। আর ফর্মুলা যদি হয়ে যায় তারপর তো অঙ্ক সম্পূর্ণটাই হয়ে যাবে, ঠিক না? তারপর তো তোমরা পারবেই সরল করে, বাস আনসারটা বের করে নিলাম আমরা, সব অঙ্কই ক্লিয়ারলি হবে। বর্গ একক লিখতে হবে। তারপর আরেকটা রয়েছে আমাদের ত্রিভুজের ভার কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে? তো আমি উপর থেকে কিছু রাফ করে নেব, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিতে পারো, ঠিক আছে? তো এখন আমি উপরের কিছু জায়গা রাফ করছি। তো এখন দেখো আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা হয়ে যাবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এটাই লাস্ট রয়ে গিয়েছিল, জায়গা ছিল না তাই আমি লিখতে পারিনি। তো এখানে রয়েছে কি x1, y1, x2, y2, x3, y3। ওকে, তো ভর কেন্দ্রটা কি হবে ত্রিভুজের, দেখো এইভাবে 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 যদি আমরা জয়েন করি, তো এই কেন্দ্রে, ত্রিভুজের কেন্দ্রে যে একটা আমাদের বিন্দু পেয়েছি, তো এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে আমাদের একদমই সোজা। প্রথম কি লিখবে, এক্স এর তীরে সবসময় একসাথেই লিখতে হয়, তো x1 লিখবে, প্লাস x2 লিখবে, প্লাস কি লিখবে x3। তারপর কয়টা রয়েছে দেখো, এখানে একটা, দুটো, তিনটে, তো এখানে 3 দিয়ে ডিভাইড হবে। যখন আমরা মধ্যবিন্দুর বের করেছি দেখো এখানে দুটা রয়েছিল তাই 2 দিয়ে ডিভাইড করেছি, এভাবেও তোমরা মনে রাখতে পারো। আর এখানে তিনটা তাই 3 দিয়ে ডিভাইড করতে হবে। তারপর y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই কি করবে 3। ওকে, তো আমরা পেয়ে যাব কি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, তারপর দেখো আরেকটা জিনিস রয়েছে আমাদের, এটাও বলে দিই একবারে। ধরো তিনটা পয়েন্ট, আমরা গ্রাফে তিনটা পয়েন্ট নিলাম, সে x1, y1, আর এটা রয়েছে x2, y2, আর এটা রয়েছে ধরো x3, y3। ওকে, তো এই তিনটা পয়েন্ট কি একটা সরল রেখায় আসবে যদি আমি এরকম ভাবে ম্যাচ করাই? তো যদি আসে,
আসতে গেলে তো আমাদের গ্রাফে নিয়ে বসাতে হবে, বসিয়ে দেখতে হবে স্কেল দিয়ে যদি 3টা আসে। কিন্তু একটা ফর্মুলাও রয়েছে, এই ফর্মুলাতে যদি আমরা মানগুলোকে বসাই আর যদি আনসার 0 আসে তাহলে বুঝতে পারবো হ্যাঁ এই 3টা একটা সরল রেখায় বসবে। ঠিক আছে, তো ফর্মুলাটা কি দেখো, ফর্মুলাটা হয়ে যাবে আমাদের, সবগুলি আমি একটু রাফ করে নিই তাহলে খুব ইজিলি লিখতে পারবো ক্লিয়ারলি। তো কি হবে আমাদের, x1 লিখবো, তারপর একটা ব্র্যাকেট দিব, x2 লিখবো, তারপর একটা ব্র্যাকেট, প্লাস x3 দিয়ে আরেকটা ব্র্যাকেট লিখে দিব। ওকে, খুব ইজিলি। তারপর ওই যে ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করেছিলাম এটার মতোই, তো ফার্স্টে কি লিখবো আমরা, y2 থেকে আরম্ভ করব। মনে রাখতে হবে y2 থেকে আরম্ভ হবে, 2 পর কি আসে, 3 আসে, 3 থেকে শেষ হয়েছে তো এখানে গিয়ে 3 দিয়ে আরম্ভ হবে। তারপর 3 পর কি আসবে, 4, তো 4 তো নেই, আবার কিসতে আসবে, y1 এ, তো এখানে লিখবো y1। তারপর দেখো y1 এ শেষ হয়েছে তো y1 থেকে শুরু হবে, y1 মাইনাস y1 এর পরে কি আসবে, y2 ইকুয়াল টু কি আসবে, 0। তো এই যে মানগুলো থাকবে না বিন্দুগুলোর, যেমন 2,3, 5,6, হ্যাঁ, -9,3 যাই থাকুক, এই মানগুলি যখন এই সমীকরণে বসাবো, যদি ক্যালকুলেট করে আনসার 0 আসে তাহলে আমরা বলতে পারবো কি এই 3টা পয়েন্টই একটা সরল রেখার মধ্যে রয়েছে এইভাবে। ঠিক আছে, আমারটা একটু স্ট্রেট হয়নি। ঠিক আছে, তো এই হলো আমাদের ইন্ট্রোডাকশনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। ফর্মুলাগুলো তোমাদের ট্রিকের মাধ্যমে বুঝালাম, সেগুলো তোমরা মনে রাখতে পারবে খুব ইজিলি। ঠিক আছে, তারপর এই ওয়েলকাম জানাই এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকে আমরা আলোচনা করব যে ক্লাস 10 এর রয়েছে ইন্ট্রোডাকশন অফ ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেটার কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণ দেখবো আমরা কি বলেছে। তো ত্রিকোণমিতির যে মানগুলো রয়েছে কি, ত্রিকোণমিতিক্যালি সাইন, কস, ট্যান, কট, কসেক, সেক, সেগুলো আমরা ক্লাস 9 থেকে যখন 10-এ প্রমোট হই তখনই পাই। ঠিক আছে, তো সেগুলি কি এবং কোথায় থেকে এগুলোর মান চলে আসে, এগুলি কিভাবে আমরা বের করব, সম্পূর্ণ ভিডিওটাই আলোচনা করব। ওকে, তো প্রথমত কথা, আমাদের একটা সমকোণী ত্রিভুজ প্রয়োজন হবে এই মানগুলোকে এক্সপ্রেস করার জন্য। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, আর সমকোণী ত্রিভুজ এর এটা হলো লম্ব, এটা ভূমি, এবং এটা হলো ও ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা সাইন থিটা এর ভ্যালুটা কিভাবে বের করব। সাইন থিটা কথার অর্থ হলো এই সমকোণী ত্রিভুজ থেকেই আসবে, সমকোণী ত্রিভুজ থেকে আসবে, সেটা হলো লম্ব বাই ও ত্রিভুজ। ওকে, তারপর দেখো আমরা দেখব cos থিটা এর ভ্যালুটা। ঠিক আছে, ঠিক আছে, তো cos থিটা এর ভ্যালুটা হচ্ছে ভূমি বাই ও ত্রিভুজ। ঠিক আছে, তারপর দেখব আমরা tan থিটা। tan থিটা কি বলেছে, tan থিটা বলেছে লম্ব বাই ভূমি। ওকে, তো এই তিনটা যদি আমরা জানি, পরবর্তী তিনটাকে আমরা ইজিলি বের করতে পারবো, একটা আরেকটার অপোজিট হয়। ঠিক আছে, তো কোনটা কোনটার অপোজিটে রয়েছে, সাইন এর অপোজিটে রয়েছে কোসেক, অর্থাৎ সাইন যদি হয় লম্ব বাই ও ত্রিভুজ তাহলে কোসেক হবে কি, তোমরাই বলো, কোসেক হবে ও ত্রিভুজ বাই লম্ব, ঠিক না? তো ও ত্রিভুজ বাই লম্ব হবে। ঠিক আছে, অনুরূপভাবে cos এর অপোজিটে রয়েছে কে, sec। ওকে, তো cos কি রয়েছে, ভূমি বাই ও ত্রিভুজ, তো এখানে আমাদের sec হবে কি ও ত্রিভুজ বাই ভূমি। আমি অতি লিখেছি ও ত্রিভুজকে শর্টকাটে। আর তোমরা সবাই জানো লাস্ট কি রয়েছে, লাস্ট রয়েছে tan। তো tan এর অপোজিট হবে কে, কট। ওকে, তো কট কি হয়ে যাবে, অবশ্যই ভূমি বাই লম্ব হবে। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা খুব ইজিলি, ঠিক আছে, যদি তিনটা মনে রাখতে পারি, সাইন, কস, tan, তাহলে বাকি তিনটাও বের করতে পারবো আমরা। ঠিক আছে, ওকে, দেখো তো তারপর ট্রিকটা হচ্ছে কি, সাইন 0 ডিগ্রির ভ্যালু, সাইনের টেবিলটা আমাদের জানতে হবে। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 45 এর ভ্যালু কত, 1/√2, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। ওকে, তারপর দেখো
সাইনটা তো আমরা জানলাম, তারপর কসটা কিভাবে বের করব? অবশ্যই আমরা ট্রিক ইউজ করব। তো কসটা হয়ে যাবে সাইনের রিভার্স, অর্থাৎ উল্টো দিক থেকে স্টার্ট হবে এটা, ঠিক আছে? তো প্রথম কি লিখবো এখানে আমরা? উল্টো দিক থেকে হলে 1 লিখবো, তারপর কি লিখবো? √3/2, ওকে? তারপর কি লিখবো? 1/√2, তারপর কি লিখবো? 1/2, তারপর কি লিখবো? 0, ওকে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর দেখো আমরা, হ্যাঁ, সাইন থেকে আমরা সাইনকে ইউজ করে আমরা কসেকও বের করতে পারবো। কিভাবে বের করব? দেখো, এটার লবকে এবং হরকে উল্টে দিলেই কি আসবে? কসেক চলে আসবে। তোমরা এটা তো সবাই জানো, কসেক থিতা ইকুয়াল টু কি হয়? 1/sin থিতা হয়। অর্থাৎ হ্যাঁ, তোমাদের কসেক এর মানটা সাইনের উল্টোটা আসবে, ঠিক আছে? লবের জায়গায় হর চলে যাবে এবং হরের জায়গায় লব চলে যাবে, তাহলে কসেকটাও আমরা বের করতে পারবো, ঠিক আছে? দেখে নিই, 0 রয়েছে, তো 0-র নিচে মনে মনে কত রয়েছে? 1, ঠিক আছে? লব হরের জায়গায় রয়েছে 1, তো এটাকে যদি আমরা উল্টে দেই কি আসবে? 1/0, ওকে? তো এক্ষেত্রে 0 দিয়ে 1কে ভাগ করতে হবে। তো 0 দিয়ে তো কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই এটা কি আসবে? অসংজ্ঞাত। কি আসবে এটা? অসংজ্ঞাত, বা আমরা একটা টান দিলেই চলবে, ঠিক আছে? তারপর দেখো, তারপর সাইন 30 ডিগ্রি আর কোসেক 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির অপোজিট কি? সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 1/2, ঠিক আছে? 1/2, এটাকে উল্টে দিলে কি আসবে? 2/1, তো আমরা শুধু 2 লিখতে পারবো। আর সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি পাবো আমরা? হ্যাঁ, √2, ঠিক আছে? আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি? √3/2, তো কসেক 60 ডিগ্রির ভ্যালু আসবে কি? 2/√3, ওকে? আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1, তো 1 কে আমরা যদি 1 উল্টে দিই তাহলে 1ই তো আসবে, তো 1 লিখতে পারবো আমরা, ঠিক আছে? তো এইভাবে দেখো সাইনকে আমরা ইউজ করে, হ্যাঁ, কস বের করলাম, কসেক বের করলাম। এবার কসেককে ব্যবহার করে আমরা সেক বের করব, ঠিক আছে? তো সেকটা কি হবে? কসেকের উল্টো হবে। তো এদের এই দিক থেকে স্টার্ট হবে এটা, হ্যাঁ। প্রথমে তাহলে কি লিখবো আমরা? 1, তারপর লিখবো 2/√3, তারপর লিখবো কি? √2, তারপর 1, তারপর আনডিফাইন্ডেবল বা অসংজ্ঞাত, ঠিক আছে? তারপর দেখো, এটা তো হয়ে গেল আমাদের। তো সাইন যদি আমরা জানি তাহলে দেখো 4টা টেবিল কমপ্লিট হয়ে গেল, 4টা, ঠিক আছে? তারপর আমাদের জানতে হবে ট্যানটা, ওকে? তো ট্যান কি বলেছে? ট্যান 0 ডিগ্রির ভ্যালু 0, ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, ট্যান 45 এর ভ্যালু 1, ঠিক আছে? ট্যান 60 এর ভ্যালু √3, ট্যান 90 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞাত, ঠিক আছে? আর ট্যানের উল্টোটা হবে কট, উল্টো মানে রিভার্স, ওকে? পিছন থেকে স্টার্ট হবে এটা। তো পিছনে কি রয়েছে? অসংজ্ঞাত, তারপর কি লিখবো? √3, তারপর কি লিখবো? 1, তারপর কি লিখবো? 1/√3, তারপর কি হবে? 0, ওকে? আশা করি। তো এখন দেখবো আমরা বৃত্ত ও বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? বৃত্তের যে সম্পর্কে ক্ষেত্রফলগুলি রয়েছে সবগুলো দেখবো, এবং বৃত্তটা আগে নর্মাল কি কি রয়েছে সেটা দেখবো, ঠিক আছে? তো দেখো, এই হলো একটা বৃত্ত, ওকে? তো বৃত্তের এটা হলো কেন্দ্র। তো বৃত্তের কি কি রয়েছে দেখো, বৃত্তের স্পর্শক থাকে, যেটা বৃত্তকে যে কোনো তার সারফেস এরিয়ার মধ্যে টাচ করে গেলে এটাকে আমরা বলি কি? স্পর্শক, ওকে? স্পর্শক। তারপর এটা হলো বৃত্তের ছেদক, ঠিক আছে? কারণ কি? এটা বৃত্তকে দুটা বিন্দুতে ছেদ করেছে, তাই এটাকে আমরা বলবো কি? ছেদক। তারপর দেখো, আরো আমরা দেখতে পারি কি? বৃত্তের দুইটা বৃত্তের কয়টি সাধারণ স্পর্শক থাকতে পারে? দেখো, এরকম একটা শর্ট কোয়েশনও আসে। একটা বৃত্ত আরেকটা বৃত্তকে যদি বহিঃস্পর্শ করে, ঠিক আছে, তাহলে দেখো কয়টা সাধারণ স্পর্শক থাকতে পারে? সাধারণ স্পর্শক মানে হচ্ছে দুটাতেই থাকবে। তো এই দেখো, একটা স্পর্শক রয়েছে সাধারণ, এবং আরেকটা স্পর্শক রয়েছে সাধারণ, এবং আরেকটা রয়েছে, অর্থাৎ 3টে সাধারণ স্পর্শক থাকবে যদি দুটা বৃত্ত পরস্পরকে কি করে? বহিঃস্পর্শ করে। আর দুটা বৃত্ত যদি পরস্পরকে কি করে? অন্তঃস্পর্শ করে। এইভাবে দেখো, এইভাবে যদি স্পর্শ করে তাহলে তাদের ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা থাকবে? একটাই থাকবে, ওকে? আর দুইটা বৃত্ত যদি একটির মধ্যে আরেকটি অন্তলিখিত থাকে,
তাহলে দেখো এক্ষেত্রে কোনো সাধারণ স্পর্শক নেই, স্পর্শক থাকবে কিন্তু সাধারণ কোনো স্পর্শক নেই। এটা হলো বৃত্তের জাস্ট প্রথম স্পর্শক, ছেদক এবং কয়টা সাধারণ স্পর্শক আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা দেখব বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফলগুলো। ওকে, তো এটা আমি র্যাপ করে নিচ্ছি। তো দেখো বৃত্তের প্রথমত আমরা নিউমেরিক্যালি যে জিনিসগুলি জানতে হবে সেটা হলো বৃত্তের, এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে দৈর্ঘ্যটা থাকে এটাকে বলা হয় কি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবং এই সম্পূর্ণটাকে আমরা বলবো কি বৃত্তের ব্যাস। ঠিক আছে, ওকে, আর এটা হলো বৃত্তের কেন্দ্র, তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো কি কি রয়েছে বৃত্তের, একটা হচ্ছে বৃত্তের পরিধি, পুরো জায়গাটা, হ্যাঁ, তো বৃত্তের পরিধি এর ফর্মুলাটা হয়ে যাবে 2πr। ওকে, তো এখানে পাইয়ের মানটা তোমরা পাইয়ের মানটা 22/7 বসাতে পারো, আর যদি তারা মেনশন করে দিয়ে দেয় তাহলে তো অন্য কিছু বসাবে। আর বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে দেখো πr²। ক্ষেত্রফল মানে এই সম্পূর্ণ জায়গাটা, আর পরিধি মানে হচ্ছে এই রাউন্ড যে জায়গাটা সেই জায়গাটা। ওকে, তারপর আমরা দেখব বৃত্তের দুইটা বৃত্ত, একটা বৃত্ত দেখো যেরকম এই রয়েছে একটা বৃত্ত, এটার মধ্যে আরেকটা বৃত্ত রয়েছে, তো এখানে দুইটা বৃত্ত রয়েছে। আর যদি তোমাদের বলে দে যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার কি করতে হবে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এখানে দেখো ব্যাসার্ধ কয়টা থাকবে, দুইটা, একটা হচ্ছে বহি ব্যাসার্ধ আর একটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে বৃত্তাকার বলয়ও বলা হয়। তো বহি ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা পরিচিত করি, আর অন্ত ব্যাসার্ধকে আমরা ছোট আর দিয়ে পরিচিত করলাম। তো এক্ষেত্রে বৃত্তাকার বা বৃত্তের বলয়ের ক্ষেত্রফল কি হয়ে যাবে দেখো পাই, আর এখানে আর তো দুটো, তো আর কি হয়ে যাবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ওকে, তো বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে এরকম হবে আর নর্মাল বৃত্তের ক্ষেত্রে এরকম হবে। তারপর আমরা দেখব বৃত্তকলা। ওকে, বৃত্তকলা সম্পর্কে বুঝবো, বৃত্তকলার কোন পার্টটাকে, বৃত্তের কোন পার্টটাকে বৃত্তকলা বলা হয়, বৃত্তের কোন পার্টটাকে বৃত্তের উপবৃত্তাংশ বলা হয়, অধিবৃত্তাংশ বলা হয়, সেগুলো আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করব। ওকে, তো এটা আমি রাফ করে নিচ্ছি। তো এখন দেখবো আমরা একটা বৃত্ত আগে এঁকে নিলাম, তারপর এটা হলো বৃত্তের কেন্দ্র। তো দেখো বৃত্তের যদি আমরা এভাবে একটা পার্ট করে দিই তাহলে এখানে রয়েছে কি অধিক অংশ, বেশি অংশ রয়েছে, তাই এটাকে বলবো কি অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। এবং এখানে দেখো ছোট জায়গা রয়েছে এই জায়গাটা, ঠিক আছে, তো এই জায়গাটাকে বলবো আমরা কি উপবৃত্তাংশ। ওকে, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে শেখার মতো অনেক কিছুই পাবে। কারণ তোমাদের এক্সামে জানো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, তো ফর্মুলাগুলো যদি তোমরা না জানো তাহলে অনেক মার্ক তোমাদের ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে, কারণ ফর্মুলাই হচ্ছে মেইন, ঠিক আছে, যে কোনো প্রবলেম ফেস করার জন্য। তো এটা হলো আমাদের উপবৃত্তাংশ আর এটা হলো আমাদের অধিবৃত্তাংশ, সরি এটা অধিবৃত্তাংশ আর এটা উপবৃত্তাংশ। তারপর আমরা যদি দেখি এইভাবে আরেকটা বৃত্ত আঁকলাম, তো এই বৃত্তের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে একটা যা এঁকে নিলাম, যার আঁকার পর এখানে দেখো একটা এইভাবে অংশ আঁকলাম। ঠিক আছে, তো এই অংশটাকে যদি আমি রাফ করে দিই তাহলে আমার কাছে এটা থেকে যাবে, তো এটা হলো কি আমার বৃত্তকলা, বৃত্তকলা। ওকে, তো বৃত্তকলার ক্ষেত্রফলটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে আলাদা হবে, কারণ এখানে দেখো কি কি রয়েছে, বৃত্তের ব্যাসার্ধ থাকবে যেটাকে আমরা আর ধরছি, আর এখানে একটা কোণ উৎপন্ন হবে যেটাকে আমরা থিতা হিসাবে ধরে নিচ্ছি। তো এখানে দেখো বৃত্তকলার
ক্ষেত্রফল কি আসবে, বৃত্তকলার ক্ষেত্রফল আসবে পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। ওকে, তারপর দেখো আমাদের যদি এটা হলো এই সম্পূর্ণটা ক্ষেত্রফল, আর আমাদের যদি বলে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপ এই জায়গাটার ক্ষেত্রফল বের করার জন্য, তো এটার ক্ষেত্রফল হয়ে যাবে বৃত্ত কলার বৃত্তচাপের দৈর্ঘ্য। কি হয়ে যাবে দৈর্ঘ্যটা হয়ে যাবে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। ঠিক আছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করার ফর্মুলা হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। ওকে, তো আর কি কি দেখা যায় এখানে, এই যে অংশটা এটা হলো উপবৃত্তচাপ, আর এই বড় যে রয়েছে এটা হচ্ছে বৃত্তচাপ। ওকে, তারপর আমরা বৃত্তকলার ক্ষেত্রফল আরেকভাবেও বের করতে পারি। ঠিক আছে, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করতে পারি, হ্যাঁ, যদি আমাদের জানা থাকে বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য যদি জানা থাকে, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারি 1/2 RL। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারি। যদি আমাদের থিতাটা জানা না থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। ওকে, তারপর আমরা নেক্সট টপিক দেখব। তো এখন দেখব আমরা 2D যে ফিগারগুলো রয়েছে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ত্রিভুজ, ট্রাপিজিয়াম এবং সামান্তরিক, এগুলোর আমরা বেসিক যে ফর্মুলা লাগবে পরীক্ষাতে সেগুলি আমরা আলোচনা করব। তো প্রথম আলোচনা করছি আয়তক্ষেত্র নিয়ে। ওকে, তো আয়তক্ষেত্রের ফিগারটা হচ্ছে এরকম, যার বিপরীত বাহুগুলি সমান হয়, এক জোড়া বিপরীত বাহু, এবং তাদের কর্ণদ্বয় কি হয়, পরস্পর সমানই হয়। ঠিক আছে, তো এগুলি আমরা এক্সামে আসে না এগুলি আমাদের, তো আমাদের কি আসবে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একদমই সোজা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। ওকে, তারপর দেখব আমরা পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমা হবে কয়টা দৈর্ঘ্য রয়েছে, দুইটা দৈর্ঘ্য, তাই 2L প্লাস প্রস্থ কয়টা রয়েছে, দুইটা, একটা দুটো, তাহলে 2B, আর এখান থেকে 2 কমন নিয়ে নিলে L প্লাস B, এভাবেই হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হবে একক। ওকে, তারপর আমরা দেখব নেক্সট বর্গক্ষেত্র। ওকে, তো এখন দেখবো আমরা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র কিরকম হয়, আগে চিত্রটা দেখে নিই এটার। বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান হয়, তো প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরে নিতে পারি। ওকে, তো এ ধরে নিলে তার ক্ষেত্রফল হয়ে যাবে কি, বাহু ইন্টু বাহু, অর্থাৎ এ মাল্টিপ্লাই এ, হ্যাঁ, সমান সমান এ স্কোয়ার হয়ে যাবে, আর এককটা হবে বর্গ একক। ওকে, তারপর পরিসীমা দেখবো আমরা। পরিসীমা কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা দেখো কয়টা এ রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4A হয়ে যাবে, প্রত্যেকটা বাহুকে যোগ করলেই তো তার পরিসীমা বেরিয়ে আসবে, ঠিক না, এত একক। ওকে, জাস্ট শর্টকাটে আমরা দেখছি যে ক্ষেত্রফল আর পরিসীমা এটাই জিজ্ঞাসা করে বা এটা দিয়ে প্রবলেম আসে, তাই এটাই আমরা দেখছি। ওকে, নেক্সট দেখবো তো নেক্সট দেখবো আমরা রম্বস নিয়ে। রম্বস দুই ভাবেই আঁকা যায়, আমরা একটা ঘুড়ির মতো আঁকতে পারি এটাকে, অথবা এইভাবে আমরা আঁকতে পারি। ঠিক আছে, যেভাবে বুঝো তোমরা। তো এটার প্রত্যেকটা বাহুই কি হয়, সমান হয়, কিন্তু তাদের কর্ণদ্বয় সমান হয় না, একটা কর্ণ একটু বড় হয় আর একটা কর্ণ একটু ছোট হয়, কিন্তু পরস্পরকে কি করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুইটা খণ্ডে বিভক্ত করে। তো রম্বসের আমরা কি দেখব, ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের
গুণফল। ওকে, আর রম্বসের পরিসীমা যদি দেখি, দেখো একটা কর্ণকে আমি যদি D1 ধরি আর একটা কর্ণকে D2 ধরি, তাহলে আমরা এইটার পরিসীমা কি লিখতে পারবো, রুট ওভার অফ 2 রুট ওভার অফ D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার। ওকে, তারপর আমরা দেখব ত্রিভুজ নিয়ে। ওকে, ত্রিভুজ। তো দেখো ত্রিভুজ নিয়ে যদি আমরা আলোচনা করি, ত্রিভুজ অনেক রকমেরই হয়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বেসিক্যালি আমরা যে ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এক্সামে আসে, সেটা হলো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যদি আমরা ফিগারটা আঁকি এরকম হবে, প্রত্যেকটা বাহুই সমান। তো এর ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে রুট ওভার অফ 3/4 a স্কয়ার, আর এ হচ্ছে প্রত্যেকটা বাহু। ওকে, আর সঙ্গে হবে বর্গ একক। ক্লিয়ার? তারপর আমরা দেখব সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, পরিসীমা, পরিসীমাটা কি হবে, অবভিয়াসলি a প্লাস a প্লাস a অর্থাৎ 3a হয়ে যাবে, 3a একক হয়ে যাবে। ওকে, তারপর আমরা দেখব বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, তো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয়। ঠিক, তো এইভাবে হতে পারে একটা বিষমবাহু ত্রিভুজ। তো এটাকে আমরা এ ধরে নিলাম, এটাকে বি, এটাকে সি। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আর এটা কে প্রচলিত করেছে, হেরনস। ওকে, তাই তার নাম অনুসারে এটাকে জানা যায় হেরনসের ফর্মুলা। আর এসটা দেখো, এ বি সি তো তোমরা বুঝতে পেরেছো, বাহুকে বোঝানো হয়েছে। আর এস হচ্ছে কি, অর্ধ পরিসীমা। তো এস কিভাবে বের হবে, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 করলে প্রত্যেকটা বাহুকে প্লাস করে 2 দিয়ে ভাগ করলে এস বেরিয়ে আসবে। তো এস থেকে আমরা কি করতে পারবো, মানগুলো বেরিয়ে আনসার বের করতে পারবো, বর্গ একক হবে। আমি একদম শর্টকাটে লিখছি, তোমরা আশা করছি বুঝতে পারছো। তারপর আমরা দেখব কি, তারপর আমরা দেখব সমকোণী। সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজ কিরকম হয়, এরকম হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাই, ভূমি পাই, উচ্চতা পাই। তো ক্ষেত্রফলটা হয়ে যাবে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, সঙ্গে বর্গ একক থাকছে। আর আমি ত্রিভুজের উপর প্রত্যেকটা ফিগারের উপরে আলাদা করে ভিডিও বানিয়েছি ডিটেলসে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আই বটনে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো তারপর দেখবো আমরা নেক্সট ফিগারটা নিয়ে। বেশি একদম আমি গভীরে আলোচনা করছি না, যার কারণে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। তো ট্রাপিজিয়াম নিয়ে এখন আলোচনা করব। তো এখন দেখবো আমরা ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো ট্রাপিজিয়াম যে ফিগারটা সেটা এরকম হয়। আমরা অনেক সময় ট্রাপিজিয়ামের ফিগারটাকে এরকম ভাবেও চিনে থাকি। ঠিক আছে, দুটোটাই লিখতে পারো তুমি, হ্যাঁ, যে কোনোটা ধরলেই হবে, কোনো সমস্যা নেই। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে গিয়ে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের
মধ্যবর্তী দূরত্ব। ওকে, আর বর্গ একক হয়ে যাবে। ক্ষেত্রফল তো তোমরা জানো সবাই বর্গ এককই হবে। তো কি লিখলাম আমি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু কোনটা, এইটা আর এটা। তো এটা যদি 10 হয় আর এটা যদি 15 হয়, তো এই দুইটা প্লাস করতে হবে এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা যদি সে 20 হয়, তাহলে এটা লিখবো আমরা এখানে। ভ্যালুগুলি এভাবে আমাদের বসাতে হবে। ঠিক আছে, এটাই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তারপর দেখবো আমরা সামন্তরিকের ক্ষেত্রফলটা। ওকে, তো দেখো এখন দেখবো আমরা সামন্তরিকের ক্ষেত্রফল। সামন্তরিকের ক্ষেত্রফল কি বলেছে আমাদের, সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকটা আগে এঁকে নিই আমরা। এইভাবে হয় সামন্তরিক, ঠিক আছে, যার বিপরীত বাহুগুলি সমান এবং পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এটার সাথে এটা সমান এবং সমান্তরাল। তো এখানে যদি আমরা ড্র করি একটা কাল্পনিক রেখার মাধ্যমে, এটা একটা লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তো সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোন জায়গাটাকে বোঝায়, এই জায়গাটাকে। ঠিক আছে, তাহলে কি হবে, ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে এই জায়গাটা। এটা হলো সামন্তরিকের ক্ষেত্রফল। ওকে, তো নেক্সট দেখবো আমরা 3D ফিগার গুলো। 3D ফিগার যে এটা চোঙ, শঙ্কু, এগুলি দেখবো। ওকে, তো দেখো এখন আমরা আলোচনা করব 3D ফিগার্স গুলো। তো 3D ফিগার্সে কি কি রয়েছে, আয়তঘনক, ঘনক, চোঙ, শঙ্কু, তারপর হচ্ছে গিয়ে গোলক, অর্ধগোলক, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলার প্রত্যেকটা ফিগারই এঁকে আমরা এটির ফর্মুলাগুলি দেখব ভালো করে। ওকে, তো প্রথম আমরা দেখব আয়তঘনক। আয়তঘনক, ওকে, তো আয়তঘনকের চিত্রটা এরকম হয়, একটা বক্সের মতো হয়। তোমাদের বাড়িতে এরকম বক্স দেখেছো তোমরা। এই হলো একটা আয়তঘনক। আয়তঘনকের এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা। তো আমি এদেরকে এল দিয়ে দৈর্ঘ্যকে বুঝিয়েছি, বি দিয়ে প্রস্থকে, এইচ দিয়ে উচ্চতাকে। ওকে, তো এটার কি কি বের করতে হবে আমাদের, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, পার্শ্বতল মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলই বোঝায় এটাকে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আর ক্ষেত্রফল যেহেতু বের করছি তাই বর্গ একক হবে। তারপর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তল মানে সবগুলো তলই, 6টা তলই মিলে যে তল হয় সেটাকে বলা হয় সমগ্র তল। তো 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা প্লাস উচ্চতা দৈর্ঘ্য। ওকে, বর্গ একক হবে। তারপর হয়ে যাবে কি, আয়তন। আয়তনটা কি হবে, একদমই সোজা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর যেহেতু আয়তন বের করেছি তাই এটাকে ঘন একক লিখতে হবে আমার। ঠিক আছে, যদি কোনোটা বাকি থেকে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটাও কমপ্লিট করে দেব। আমার মাইন্ডে যেটা যেটা আসছে আমি সবগুলোই লিখছি। ওকে, তারপর দেখবো আমরা ঘনক, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ দ্যাট মিন্স এই যে এই কর্নার থেকে এই কর্নারে যে সবচেয়ে হাইয়েস্ট দৈর্ঘ্যটা সেটাকে আমরা কর্ণ বলি। কর্ণ বের করার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আর একক হবে যে এককেই থাকুক, সেন্টিমিটার, মিটার, তো সেই এককেই হবে এটা। ওকে, এটা হলো সব আয়তঘনকের। তারপর আমরা দেখব ঘনকের। ওকে, তো দেখো এখন আমরা দেখব কি ঘনকের ঘনক। তো ঘনক একটা লড্ডুর ছক্কার মতো হতে পারে বা যে কোনো বক্স হতে পারে যেটার প্রতিটি তলই সমান
সেই যে ঘনবস্তুটা এটাকে আমরা ঘনক বলতে পারি। ঘনকের প্রত্যেকটা তলই সমান, তো প্রত্যেকটা তলকে আমরা এ এ এ দ্বারা চিহ্নিত করছি, ঠিক আছে। তো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? তো তল কয়টা নিয়ে বলা হচ্ছে? 4টে তল, তাই 4 ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। তোমরা সবাই জানো ঘনবস্তু বা এটা বর্গক্ষেত্রের মতো হয়, যেটা বাহু ইন্টু বাহু, তাই এ স্কোয়ার এসেছে। আর 4টা তল নিয়ে বলা হয়েছে যেহেতু পার্শ্বতল, তাই 4 এ স্কোয়ার এসেছে, আর বর্গ একক হবে। ওকে, তারপর আমরা দেখব কি সমগ্র তলের ক্ষেত্রফল ঘনবস্তুর, সেটা হবে 6 এ স্কোয়ার। ওকে, বর্গ একক হবে। সমগ্র মানে সবগুলো তল, তো সবগুলো তল কয়টা? 6টা তল রয়েছে, 4 সেটে 4টা রয়েছে এবং উপর এবং নিচ মিলে 6টা তল, তাই 6 এ স্কোয়ার হয়েছে। আর ঘনকের আয়তন কি হয়ে যাবে? এটার মতোই আগে যেটা দেখেছিলাম আমরা আয়ত ঘনক, যেটা কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এটার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, এই কারণে 3টা এ হবে, অর্থাৎ এ কিউব হয়ে যাবে। আর এককটা হবে ঘন একক। ওকে, আর কর্ণের দৈর্ঘ্য কি হবে? ঘনকের এই কর্ণ থেকে এই কোণার কি হয়ে যাবে? a √3 একক। ওকে, তারপর দেখব নেক্সট আমরা দেখব চোঙ। ওকে, তো দেখো এখন আমরা দেখব চোঙ সম্পর্কে। চোঙ, তো চোঙ কি কি হতে পারে? একটা পাইপের টুকরা, এটাও একটা চোঙ শেপের হয়। আমাদের বাড়িতে যে সিলিন্ডার, সেটাও চোঙ আকৃতির হয়। গ্লাসের যদি নিচের অংশটা কেটে নেই তাহলে এটা চোঙ আকৃতিতে পরিণত হবে। আরো বিভিন্ন ইমেজই রয়েছে চোঙ আকৃতির। তো চোঙটা আমরা এঁকে নেই আগে। তো চোঙটা হয়ে যাবে এরকম। চোঙের দেখো কি কি রয়েছে? চোঙের রয়েছে কি ব্যাসার্ধ রয়েছে, এই জায়গাটাকে আমরা ব্যাসার্ধ ধরবো, যেটা আর আর উচ্চতা রয়েছে, উচ্চতা যেটাকে আমরা এইচ হিসাবে ধরছি। তো চোঙের কি করব আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। পার্শ্বতল জাস্ট খালি বাইরের, যে এই দেখো মার্কারটার যে বাইরের অংশটা রয়েছে, জাস্ট এই সারফেসটা, এটার ক্ষেত্রফল, যেটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলা হয়। সূত্র হচ্ছে 2πr/h, ঠিক আছে, বর্গ একক। তারপর সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তো সমগ্র তলের ক্ষেত্রফল কোন সময় হবে? তো আগে যেটা বের করেছিলাম মার্কারে দেখো 4টা মানে সম্পূর্ণ সাইড এবং সঙ্গে এই পাশের এই অংশটা এবং এই অংশটাও যখন অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, তখন কি হবে? এটা সমগ্র তলের ক্ষেত্রফল বের হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে 2πr/h বর্গ একক। ওকে, তারপর আমরা বের করব চোঙের আয়তন। চোঙ আকৃতির যে কোনো জিনিস যদি একটা পাইপে দেখি, তো পাইপের ভিতরে কতটুকু জল রাখতে পারবো আমরা, সেটা হলো চোঙের আয়তনটা হবে। ঠিক আছে, পাইপ আকৃতির যে কোনো পাত্র, এটার ভিতরে কতটুকু জল রাখা যাবে বা যে কোনো জিনিস রাখা যাবে, সেটাই হচ্ছে তার আয়তন। তো আয়তনটা হয়ে যাবে কি πr²h, আর হয়ে যাবে এককটা ঘন একক। তারপর দেখবো আমরা নেক্সট ফিগার শঙ্কু নিয়ে। ওকে, তো দেখো এখন আমরা দেখব শঙ্কু। তো শঙ্কু কিরকম হয় তোমরা সবাই দেখেছো, একটা বার্থডে ক্যাপের মতো হতে পারে শঙ্কু। হ্যাঁ, আর আমরা যে ঝালমুড়ি খাই, সে ঝালমুড়ির যে প্যাকেটটা দোকানদার আমাদের বানিয়ে দেয়, সেটাও কিন্তু শঙ্কু আকৃতির হয়। আর বর্তমানে আমরা যখন ফুচকা খেতে যাই, পেপার দিয়ে, যাদের দোকানে বাটি নেই, প্লেট নেই, তারা পেপারে দিয়ে দেয়, তো পেপারটা ফোল্ড করেও কিন্তু এই আকৃতি বানিয়ে ফেলে। ঠিক, আর এছাড়া কি রয়েছে দেখো, কর্নেটো চকলেট রয়েছে, সেটাও শঙ্কু আকৃতির। তো শঙ্কুর কি কি জানি আগে আমরা সেটা লিখে নিচ্ছি। ব্যাসার্ধ জানতে হবে আমাদের, আর এটা হচ্ছে কি উচ্চতা, উচ্চতা হয়ে যাবে আমাদের কাছে কি এইচ, এবং এই যে বাঁকা উচ্চতাটা তাকে বলা হয় কি এল, অর্থাৎ তির্যক উচ্চতা।
তির্যক উচ্চতা, আর এটা হলো উচ্চতা, আর এটা হলো কি ব্যাসার্ধ আর রেডিয়াস। ওকে, তো শঙ্কু আকৃতির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। তারপর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি আমাদের পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ এককই হবে। আর শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক হবে আয়তনটা। ওকে, তারপর আমরা দেখব নেক্সট গোলক। ঠিক আছে, গোলকের দুইটা ভেরিয়েন্ট রয়েছে, অর্ধগোলক আর গোলক, তো দুটোটাই আমরা একসঙ্গে দেখব। তো দেখো গোলক, প্রথম আমরা গোলক নিয়ে আলোচনা করছি। তো গোলক শেপের অনেক কিছুই রয়েছে, বল সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিগার যেটা আমরা সবাই চিনি, গোলক বল আকৃতির হতে পারে। তো সেটার কি কি থাকবে, গোলকের দেখো শুধুমাত্র ব্যাসার্ধই থাকবে আর কিছুই থাকবে না। তো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, বা এটাকে অনেক সময় কি বলা হয় বক্রতলও বলা হয়, বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে 4 পাই আর স্কয়ার বর্গ একক। তারপর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তো গোলকের জন্য সমগ্র তল লাগবে না, তাই এটাকে আমরা ক্যান্সেলে রাখছি। আর গোলকের আয়তন, আয়তন কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, বক্রতল কথার অর্থ বলটার যে চারো সাইডে যে রাবারটা লেগে থাকে সেটা হলো বক্রতল, আর আয়তন হচ্ছে বলটার ভিতরে বা যে কোনো গোলক আকৃতির যে পাত্র রয়েছে এটার ভিতরে কতটুকু আমরা জিনিস রাখতে পারবো, সে লিকুইড হতে পারে বা অন্য কিছু হতে পারে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো তারপর দেখবো আমরা অর্ধগোলক। ঠিক আছে, তো এটা আমি র্যাপ করছি। তো দেখো এখন আমরা দেখব কি অর্ধগোলক। অর্ধগোলক কি রকম হয়, অর্ধগোলক আকৃতিটা হয় এরকম। তোমরা সবাই তবলা দেখেছো, তবলা, তো তবলাটাও কি অর্ধগোলক আকৃতিরই হয়। বাটি সবার বাড়িতেই রয়েছে, এটাও অর্ধগোলক আকৃতির হয়। তো সেটা আমরা কিভাবে দেখবো, দেখো এটার কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্র শুধু ব্যাসার্ধই জানি আমরা, আর কিছু জানি না, উচ্চতা সেটা প্রয়োজন নেই। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের 2 পাই আর স্কয়ার বর্গ একক। দেখো যখন সম্পূর্ণ গোলকটা ছিল তখন ছিল 4 পাই আর স্কয়ার, আর যেহেতু গোলকটা এখন অর্ধেক হয়ে গেছে তাই 4 এর জায়গায় 2 বসবে, এটাও তোমরা মনে রাখতে পারো হিন্ট হিসাবে। তো 2 পাই আর স্কয়ার হবে। আর সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের কিন্তু সমগ্র তল রয়েছে, কিভাবে দেখো এই তলটা তো থাকবেই, এই তলটার জন্য কত লিখতে হবে 2 পাই আর স্কয়ার লিখতে হবে। আর এখানে দেখো উপরের অংশটা তোমরা ইমাজিন করো একটা তবলা, তবলার যে নিচের অংশটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের বক্রতল, এবং উপরে যে চামড়া দিয়ে বদ্ধ থাকে উপরের জায়গাটা সেটাও তো ধরতে হবে, সমগ্র মানে কি উপর নিচ সম্পূর্ণটাকেই ধরতে হবে। তাই উপরের জায়গাটা একটা বৃত্তাকার হবে, তো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তো এইভাবে এটার সাথে এটাকে আমরা যুক্ত করলে কি পাবো 2 পাই আর স্কয়ারের সাথে আরেকটা পাই আর স্কয়ার যুক্ত হলে 3 পাই আর স্কয়ার হয়ে যাবে এটার সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের, বর্গ একক হবে। আর আয়তন হয়ে যাবে, আগে ছিল কি 4/3 পাই আর কিউব, এখন হয়ে যাবে 2/3 পাই আর কিউব ঘন একক। ওকে,
এইভাবে আমাদের 3D ফিগারগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা নেক্সট টপিকে মুভ করব, দেখি তারপর কি রয়েছে সেগুলো আমরা করব। ওকে, তো দেখো 3D পিকচারের মধ্যে আরেকটা পিকচার রয়ে গিয়েছিল, সেটা হলো ছিন্ন শঙ্কু। তো ছিন্ন শঙ্কুর আমরা কয়েকটা ফিগার ডায়াগ্রাম এঁকেছি। দেখো শঙ্কু এটা হয়, তোমরা জানো। তো শঙ্কুটাকে যদি আমরা কেটে দিই এইভাবে, তাহলে কি হয়, এই শঙ্কুটা পরিণত হয়ে যায় এরকম একটা স্ট্রাকচারে, যেটাকে ছিন্ন শঙ্কু বলা হয়। মানে শঙ্কুর নিচের অংশকে কেটে ফেলা হয়। তো এটা কি কি হতে পারে, গ্লাস এরকম আকৃতির হতে পারে, বালতি হতে পারে, আর যে ক্যাপ রয়েছে ক্যাপের যে উপরের অংশটা এটা একটু এরকম হয়। হ্যাঁ, যে তো এটার ক্ষেত্রফল কি হবে, কি কি ক্ষেত্রফল রয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল প্রথমে দেখবো আমরা। ছিন্ন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর, পাই আর হবে না, পাই এল, আর কি হয়ে যাবে, আর প্লাস আর। তো এখানে আমি আর প্লাস আর কেন লিখলাম, কারণ হচ্ছে একটা ক্যাপিটাল আর আর একটা স্মল আর হবে। ওকে, আর সঙ্গে হবে বর্গ একক। তারপর দেখো কি রয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল হবে পাই, তারপর সেকেন্ড ব্র্যাকেট আর প্লাস আর, সঙ্গে এল প্লাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো দুইটা আর কেন বলছি, একটা হচ্ছে বড় আর, একটা হচ্ছে ছোট আর। তো এই জন্য আমি দুইবার আর আর বললাম। তোমরা কি আর1 আর2 ধরেও করতে পারো, তো আমি এটা লিখেছি, তো কোনো প্রবলেম নেই। তারপর দেখবো আমরা আয়তন। ছিন্ন শঙ্কুর আয়তন কি হবে, ছিন্ন শঙ্কুর আয়তন একদমই সোজা, সেটা হলো 1/3 পাই, আরটা ভিতরে হবে, আর এখানে হয়ে যাবে কি এইচ, আর কি হবে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর ক্যাপিটাল আর, এটা হয়ে যাবে কি ঘন একক, আর এটা বর্গ একক হবে। ওকে, এই হলো আমাদের 3D যে ফিগারগুলো রয়েছে সবগুলোই কমপ্লিট হয়েছে। তারপর আমরা মুভ করব নেক্সট টপিকের দিকে। তো দেখো এখন আলোচনা করব আমরা পরিসংখ্যা চ্যাপ্টারটা। তো পরিসংখ্যা চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে, তিনটা পার্ট রয়েছে, একটা হচ্ছে যৌগিক গড়, মধ্যমা আর হচ্ছে সংখ্যাগুরু। ঠিক, তো প্রত্যেকটাকেই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো দেখো যৌগিক গড় এর ফর্মুলাটা হচ্ছে, সূত্রটা হচ্ছে কি, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এটা করলেই হয়ে যাবে। তোমরা সামেশন অফ এফ আই এক্স আই বের করবে, তারপর সামেশন অফ এফ আই বের করবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে আনসার চলে আসবে। তারপর দেখবো আমরা মধ্যমা। ঠিক, মধ্যমার সূত্রটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। ওকে, তো এখানে আমি এক্সপ্লেন করছি কোনটা কি। এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, দুইটা থাকে না, এত টু এত, তো এটার মধ্যে লোয়ারটা যেটা কমটা এটা হচ্ছে এল। তারপর হয়ে যাবে কি আমাদের এন। এন হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। আর তারপর আছে কি সি। সি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর ক্রম পূর্ববর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, তারপর আসছে আমাদের এফ। এফটা কি হবে দেখো, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা।
ওকে, আর কি রয়েছে এইচ। এইচ হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য, অর্থাৎ যদি আমাদের শ্রেণীটা 40 to 50 হয় তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত রয়েছে 10 এর, তাহলে আমাদের এইচ হয়ে যাবে 10। ওকে, তো তারপর আমরা দেখব কি সংখ্যাগুরু। সংখ্যাগুরু দেখো ফর্মুলাটা হচ্ছে আমাদের এল প্লাস f1 minus f0 divided by 2 f1 minus f0 minus f2 into h। ওকে, তো প্রত্যেকটাকে আমরা এক্সপ্লেন করে লিখব। l হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর নিম্নমান, নিম্ন সীমা, ঠিক আছে। আর তারপর হচ্ছে f1 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পূর্ববর্তী পরিসংখ্যা। f2 হচ্ছে f2 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরবর্তী পরিসংখ্যা। আর f0 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা। আর এইচ তো তোমরা জানোই শ্রেণীর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখানে একটু আমার লিখতে গিয়ে অসুবিধা হয়েছে, জায়গাটা একটু কম হয়েছে, তো তোমাদের আবারও আমি বলে দিচ্ছি যে আমরা প্রথমে কি করি, সংখ্যাগুরু একটা শ্রেণী নির্বাচন করি, যে পরিসংখ্যা সবচেয়ে বেশি হয় সেই শ্রেণীটাকে আমরা টিকমার্ক করি। তো সেটার যে এফ হচ্ছে গিয়ে সেই পরিসংখ্যাটা f0, ঠিক আছে, না সরি এফটা, হ্যাঁ, বা f1টা। আর এর পূর্ববর্তী যে পরিসংখ্যাটা থাকবে, যেটা সিলেক্ট করেছি এর পূর্ববর্তী পরিসংখ্যাটা হচ্ছে f0, আর এর পরবর্তী পরিসংখ্যাটা হচ্ছে f2। আর বাকিগুলো তো তোমরা দেখতেই পেরেছো, আমি লেখারও চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। তো তারপর নেক্সট আরেকটা টপিক আই থিঙ্ক রয়েছে, সেটা করব আমরা। তো দেখো আমরা একদম লাস্ট সেশনে চলে এসেছি। আশা করি তোমরা আগেও দেখেছো ভিডিওটা, মধ্যে সম্পূর্ণটা স্কিপ করে আসনি ডাইরেক্টলি। তো যদি স্কিপ করে আসো তোমরা অবশ্যই আবার গিয়ে দেখতে পারো, কারণ তোমাদের এক্সামের জন্য সবগুলি ফর্মুলাই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখা খুবই প্রয়োজন, কারণ তুমি যদি ফর্মুলা পারো তাহলেই তুমি কি করতে পারবে, যদি বেসিক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো 20 মার্ক এমনি পেয়ে যাবে ফর্মুলা থেকে, কারণ ছোট ছোট ফর্মুলা দিয়ে ছোট ছোট কয়েকটা অঙ্ক আসে এবং কিছু কিছু ফর্মুলা ডাইরেক্ট তোমাদের কোয়েকশনে আসে। তো ফর্মুলাগুলো জানা খুবই প্রয়োজন। আর এখন আমরা লাস্ট দেখব কি সম্ভাবনা। সম্ভাবনা একটা ছোট একটা ফর্মুলা রয়েছে, একটা ফর্মুলাই, সেটা হলো প্রবাবিলিটি অফ ই। ই মানে হচ্ছে আমার ঘটনাটা, তো উপরে হবে কি ই এর অনুকূলে ফলাফল সংখ্যা, এবং নিচে হবে কি মোট ফলাফল সংখ্যা। ওকে, তো এভাবেই আমি চেষ্টা করেছি সম্পূর্ণ যে টপিক রয়েছে ক্লাস 10 বোর্ডের জন্য সবগুলো টপিক থেকে যে যে ফর্মুলাগুলি ইম্পর্টেন্ট সেই সবগুলি ফর্মুলাই আমি এই ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি কোনো ফর্মুলা বাকি থাকে, তাহলে আমি এটাতে অ্যাড করে আবার রিপোস্ট করে দেব, কোনো প্রবলেম নেই। তো তোমরা অবশ্যই সবগুলো ফর্মুলাই ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো, যাতে করে তুমি এক্সামে একটা ভালো রেজাল্ট পাও, সেটাই আমার একমাত্র লক্ষ্য। আর যদি তোমাদের ভিডিওটা সম্পূর্ণটাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও বানালে সর্বপ্রথম তুমি পেতে পারো। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে।
আশা করি সবাই ভালো থাকো এবং সবাই এক্সামের জন্য প্রিপেয়ার্ড হও ভালো করে, কারণ বর্তমান কিছুদিনের মধ্যেই এক্সাম চলে আসছে। ওকে।